এই যে মঙ্গল শোভাযাত্রাটা যে আসলো, হঠাৎ করে আসলো না। ছায়ানটের জন্ম হয়েছিল কিন্তু পাকিস্তান ভাঙতে হবে এবং রবীন্দ্রনাথ বাঙালি এবং হিন্দু তিনটা এক জিনিস। আপনার ভারতের বাঙালি কমিউনিস্ট পার্টির লোকজনও কিন্তু হিন্দু, যারা যদিও বলে সেকুলার, কমিউনিস্ট পার্টি কংগ্রেসে যারা গেছেন, আমার বন্ধু বান্ধব কমিউনিস্ট বন্ধু বান্ধব যারা এথিস্ট, মুসলমান এথিস্ট, তারা গিয়ে বলছে আরে ওখানে ব্রাহ্মণদের খাবার জায়গা আলাদা এবং অব্রাহ্মণদের আলাদা। সুতরাং তারা তাদের ধর্ম ত্যাগ করেননি, তারা মুখে বলছেন তারা সেকুলার, তারা মনে প্রাণে হিন্দু। এই জিনিসটা আমরা বুঝতে পারি না, এক ধরনের হিপোক্রেসি। বাংলা নববর্ষ কথাটাই তো একটা মানে অদ্ভুত জিনিস। এটা এম্পায়ার আকবর, সম্রাট আকবর বাংলা দখল করার পরে আপনার হিজরি সনকে আপনার সোলার ক্যালেন্ডার দিয়ে, এই বৈশাখ জ্যৈষ্ঠ এইগুলা দিয়ে যে ক্যালেন্ডার বানালেন, এর সঙ্গে বাঙালিদের গৌরবান্বিত হবার বিন্দু মাত্র জিনিস নেই। এই যে পাকিস্তান আমলে দেখেছি আমরা, তারা কিন্তু এই যে বাঙালি নববর্ষ পালন করা, রবীন্দ্রসঙ্গীত গাওয়া, এগুলোকে তারা সবসময় হিন্দুত্ববাদী বা ভারতীয়দের ষড়যন্ত্র প্রসূত বলে বলতো। এবং একই জিনিস যদি আমরাও বলি যে আমরা কিন্তু আসলে ভারতীয়, আমরা কিন্তু আসলে মূলত হিন্দু, অ্যাক্সিডেন্টালি মুসলমান হয়েছি, এই দুটো এক্সট্রিম রয়ে গেছে। জনাব তাজ হাসমি, আমাকে যদি একটু একটু সময় দেন, সামান্য করে আমি আপনাকে প্রশ্ন করতে চাই। আপনার কি মনে হয় না আপনি একজন রাজনীতি এবং সিকিউরিটি বিশ্লেষক? আমি আপনার প্রোগ্রাম অত্যন্ত মনোযোগ দিয়ে শুনি। আপনার খুব দীর্ঘ ঐতিহ্যবাহী আপনার হিস্ট্রি রয়েছে সিকিউরিটি এবং রাজনীতিক অ্যানালিস্ট হিসেবে। আপনার কি মনে হয় না যে বাংলাদেশে যে এলিমেন্ট গুলো, মানে বাঙালি সংস্কৃতির নামে যা অ্যাড করা হলো, এটার পিছনে রাজনীতি রয়েছে? আপনি যদি আমার এই প্রশ্নটার জবাব দিয়ে আপনি এগোন। জি। ওটাই আমি বলতে চাচ্ছি, অল সিম্বলস আর পলিটিক্যালি মোটিভেটেড। আমি লিখেছি সিম্বল আমরা অবজ্ঞা করি, ও এটা এটা ময়ূর আর ওই পেঁচা, হনুমান নিয়ে এসছে, কি আছে জীবজন্তু, এগুলো যে পলিটিক্যালি মোটিভেটেড। যেটা আপনি গিয়াসউদ্দিন গ্যাস কামাল চৌধুরী, গ্যাস কামাল চৌধুরী। গিয়াস কামাল চৌধুরীর কথা বললেন, খুবই সুন্দর কথা। এই কনস্পিরেসিটা আমরা বুঝতে পারছি না। পার্টিশনের সময় পশ্চিমবঙ্গের হিন্দুরা পার্টিশনের সমর্থন করেছে, কারণ এরা মুসলমান রাজ হবে। আবার পাকিস্তান হয়ে যাবার পরে এই যে ছেড়ে আসা জমি জমা সম্পত্তি দখল করার জন্য আবার পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ বানাতে হবে। এটাও এই ডাইকটমিটা তাদের চিরকালই ছিল। নেহরু পাকিস্তানের সমর্থন করেছেন, আবার পরে বলেছেন 6 মাসও টিকবে না, এটা ভারতের অংশ হয়ে যাবে। ওইটারই একটা সূত্র এখনো চলছে। এই যে এই যে সিম্বল গুলো হচ্ছে কি, সিম্বল গুলো যে ব্যবহার করা হচ্ছে, রবীন্দ্রসঙ্গীত যে ব্যবহার করা হচ্ছে, পাকিস্তানি সরকার ঠিকই বুঝতে পেরেছিল, কিন্তু তারা একটা অপরিপক্ক কাজ করেছে। শাহাবুদ্দিন সাহেব যখন, খাজা শাহাবুদ্দিন ইনফরমেশন মিনিস্টার ছিলেন আইয়ুব খানের 1967-এ, তিনি বললেন রেডিও টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীত বন্ধ করে দেওয়া হবে। উনারা যদি আর একটু গভীরে গিয়ে বলতেন যে রবীন্দ্রনাথ বঙ্কিম চ্যাটার্জি এবং শরৎ চ্যাটার্জি চাইতেও বহু বহু গুণ বেশি ইসলাম ও মুসলিম বিদ্বেষী ছিলেন, তার লেখায়, নাটকে, তার ছোট গল্প, রীতিমতো নভেল, মুসলমানরা বহিরাগত, এরা আমাদের ধর্ম বিনাশ করতে এসছে, এদেরকে বিনাশ করতে হবে, এই ধরনের কথা বঙ্কিমচন্দ্র বলেননি। বঙ্কিমচন্দ্র বলেছেন যে বাঙালি অধিকাংশ বাঙালি কিন্তু মুসলমান, এটা ভুললে চলবে না। কিন্তু এটা শরৎচন্দ্র এবং রবীন্দ্রনাথ এটা হজম করতে পারেননি। সুতরাং ছায়ানট যে করা হলো, একটা পাকিস্তানি সরকারের অপরিপক্ক ইম্যাচিওর একটা প্রজেক্টের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে 1967 সালে। এই তারপরেই বাকিটা হচ্ছে ইতিহাস। এই যে মঙ্গল শোভাযাত্রাটা যে আসলো, হঠাৎ করে আসলো না। ছায়ানটের জন্ম হয়েছিল কিন্তু পাকিস্তান ভাঙতে হবে এবং রবীন্দ্রনাথ বাঙালি এবং হিন্দু তিনটা এক জিনিস। আপনার ভারতের বাঙালি কমিউনিস্ট পার্টির লোকজনও কিন্তু হিন্দু, যারা যদিও বলে সেকুলার, কমিউনিস্ট পার্টি কংগ্রেসে যারা গেছেন, আমার বন্ধু বান্ধব কমিউনিস্ট বন্ধু বান্ধব যারা এথিস্ট, মুসলমান এথিস্ট, তারা গিয়ে বলছে আরে ওখানে ব্রাহ্মণদের খাবার জায়গা আলাদা এবং অব্রাহ্মণদের আলাদা। সুতরাং তারা তাদের ধর্ম ত্যাগ করেননি, তারা মুখে বলছেন তারা সেকুলার, তারা মনে প্রাণে হিন্দু। এই জিনিসটা আমরা বুঝতে পারি না, এক ধরনের হিপোক্রেসি। আর এই
নববর্ষ নিয়ে যে সিম্বল, বাংলা নববর্ষ কথাটাই তো একটা মানে অদ্ভুত জিনিস। এটা এম্পায়ার আকবর, সম্রাট আকবর বাংলা দখল করার পরে আপনার এই হিজরি সনকে আপনার সোলার ক্যালেন্ডার দিয়ে, এই বৈশাখ জ্যৈষ্ঠ চৈত্র এইগুলা দিয়ে যে ক্যালেন্ডার বানালেন, এর সঙ্গে বাঙালিদের গৌরবান্বিত হবার বিন্দু মাত্র জিনিস নেই। তোমরা দিল্লির অধীনস্থ হলে আকবর খাজনা আদায়ের জন্য সন আই করলো, এবং এর এর ফতেউল্লাহ নামে একজন ছিলেন, যার নামে ফতুল্লাহ হয়েছে, তিনি এই সনের সমস্ত ক্যালেন্ডার ট্যালেন্ডার ঠিকঠাক করলেন। এর সঙ্গে আমাদের বাঙালি সংস্কৃতির, বাংলাদেশের কি সম্পর্ক আছে? আমার ক্যালেন্ডার, আপনি একজনকে রাস্তায় গিয়ে জিজ্ঞেস করেন আজকে বাংলা মাসের কোন কোন সালের কত কি দিন, কি বলতে পারবে? বাংলা কত তারিখ বলতে পারছে না। সবাই গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করে। এই গ্লোবালাইজেশনের যুগে রাশিয়াতে যান, চীনে যান, কোরিয়াতে যান, তারা তো কেউ নিজেদের ক্যালেন্ডার ব্যবহার করে না। তুর্কিতে যান, সব জায়গায়। তো আমরা কেন যেটা ব্যবহার করি না ওইটাকে নিয়ে এত মাতামাতি, এবং এই মঙ্গল উৎসব, এর সঙ্গে ইলিশ মাছ, পান্তা ভাত, যেগুলো আমাদের জীবনে শুনি নাই, সেগুলো নিয়ে আসা হচ্ছে। এই সিম্বল গুলা একটা পরিকল্পিত ব্যাপার, এবং ভাষাও সিম্বল, ধর্মটাও সিম্বল, এবং রাজনীতিক কারণে এগুলোর ব্যবহার হচ্ছে। দুই দিকেই এক্সট্রিমিজম আছে, এবং একটা রিয়াকশন আরেকটা হচ্ছে। সুতরাং আমরা যদি ঢালাও ভাবে শুধু মৌলভী সাহেবদের বলি তারা মঙ্গল শোভাযাত্রার বিরোধিতা করেন, কেন করেন? তোমরা কেন আগ বাড়িয়ে যে জিনিস আমাদের এই 5,000 বছরের বাংলার সংস্কৃতি ছিল না সেটা ঢুকাচ্ছ কেন? এই হনুমানের মূর্তি দিয়ে, মুখোশ দিয়ে আমাদের প্রসেশন করতে হবে কেন? তাহলে আপনি ইসলামিক সিম্বলও নিয়ে আসেন, এবং এর এই বাংলার সনের সঙ্গে ইসলামেরও সম্পর্ক নাই, হিন্দু ধর্মেরও সম্পর্ক নেই। এটা একটা সাম্রাজ্যবাদী মুঘল সাম্রাজ্যের সঙ্গে এর সম্পর্ক আছে। আর 2 নম্বর কথা হচ্ছে, যেটা আমি কতগুলো প্রশ্ন উত্তর আমি ঠিক করে রেখেছি, হলো আলোচনা করবো, যে আমার যেমন হাসান মাহমুদ সাহেব যেটা বললেন যে বাঙালি জাতীয়তাবাদ কি আসলে ইসলামী হুমকির মুখে? না, বাঙালি জাতীয়তাবাদের হুমকি হচ্ছে এখন হিন্দুত্ব, ভারতবর্ষ, নরেন্দ্র মোদী। এই যে ভারতীয় পার্লামেন্টে যে নতুন ম্যাপ, নতুন পার্লামেন্টে, সেখানে বার্মা, ইন্দোনেশিয়া থেকে বার্মা থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত বৃহত্তর ভারত, সেখানে বাংলাদেশটাও তার ভেতরে ইনক্লুডেড, পাকিস্তানও ইনক্লুডেড। এইটাই হচ্ছে নিও ইম্পেরিয়ালিস্ট একটা ফ্যাসিস্ট ডিজাইন, যারা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। আমি মনে করি, বিশ্বাস করি, এটা কোনো প্রেজুডিস না, আওয়ামী লীগ সরকার, হাসিনার বর্তমান সরকার মোর ইন্ডিয়ান, মোর হিন্দু দ্যান বাংলাদেশি অর ইসলামিক। তারা মুখে তাহাজ্জুদের কথা বলছে, আসলে তাদের এজেন্ডা হচ্ছে এটাকে ভারতের একটা কলোনি বানিয়ে দেয়া। ভারত কিন্তু বাংলাদেশকে ফিজিক্যালি দখল করবে না, কারণ মুসলিম মেজরিটি বাঙালি এই কলকাতার বাঙালি থেকে ডমিনেট করবে, এটা ভারত চাইবে না। ভারত চাইবে একটা স্যাটেলাইট স্টেটের মতো থাকবে, যেমন ভুটান, তার কোনো পররাষ্ট্র নীতি নেই, এটা বুঝতে হবে। আর 2 নম্বর কথা হচ্ছে সেকুলারিজম এবং ডেমোক্রেসি বাইরের থেকে এনে গ্রাফট করে দেওয়া যায় না, এটা কোনো তালি দেওয়ার ব্যাপার না। সেকুলারিজম এবং ডেমোক্রেসির জন্য প্রথমে আপনাকে একটা এনলাইটেনমেন্ট, রিফরমেশন লাগবে, রেনেসাঁস লাগবে, এনলাইটেনমেন্ট লাগবে, একটা রেভলিউশন লাগবে। চারটার একটাও আমাদের হয় নাই। সুতরাং আপনি মনে প্রাণে ইলিবারাল, ইলিবারাল পিপুল লিবারাল ডেমোক্রেসি করতে পারে না। প্রমাণ, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যে কোনো দল বলেন, দলের ভিতরে কোনো ডেমোক্রেসি নেই। রাজার ছেলে রাজা হবে, রানীর ছেলে রাজা হবে, এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। এটা তো ডেমোক্রেটিক না। খালেদা জিয়ার আমি ওনাকে সম্মান করি, ওনার পরে ওনার ছেলেকে কেন নেতা করতে হবে? এই যে ব্যাপারটা, এবং সবাই আমাদের মহান নেতা, আমি বলে যে কোনো যার সঙ্গে আত্মীয়তা আছে তাকে নিয়ে আসছেন, দলের ভিতরে কোনো কাউন্সিল ইলেকশন নাই, কিন্তু তারা নাকি ডেমোক্রেসি স্থাপন করবে। ডেমোক্রেসি গ্রাফট করার জিনিস না, এটা কয়েকশো বছর লাগে ইভলভ করতে, আমরা সেই সিস্টেমের ভিতর দিয়ে যাইনি। আরেকটা কথা হাসান মাহমুদ সাহেব যেটা বললেন, ভারতে হিন্দুত্ববাদ পাকিস্তানে ইসলামাইজেশনের প্রতিফলন, এটা কিন্তু ঠিক না। নেহেরু মারা যাওয়ার পরে এবং 1990 সালে কিন্তু হিন্দুত্বের জন্ম হয়েছে ভারতে নতুন করে। আর 19শ শতাব্দীর পরে 1990-তে, আমি শেষ
আমি শেষ করে দিচ্ছি। ভারতের যে তখন প্রধানমন্ত্রী ছিলেন ভিপি সিং, 1990 সালে মন্ডল কমিশন রিপোর্টটা পাবলিশ করে দিলেন। সে রিপোর্টে কি লেখা ছিল যে অচ্যুত হরিজন, যারা অস্পৃশ্য, তাদেরকে সরকারি চাকরিতে কোটা দেয়া হবে। তার বিরুদ্ধে ব্রাহ্মণ এবং আপার কাস্ট হিন্দুরা সারা দেশব্যাপী আন্দোলন করলো, অনেকে গায়ে পেট্রোল দিয়ে আগুন দিয়ে আত্মহত্যা করলো। এই কোটা দেওয়া চলবে না। ভিপি সিং পরে ক্ষমতাও হারালেন। তখনই কিন্তু 1990 সালে এটা হলো। 1991 সালে আমরা কি দেখছি? এই যে রথযাত্রা, এল কে আদবানি, আদবানির এই যে রথযাত্রা করে হিন্দুত্ববাদের পক্ষে এবং বাবরি মসজিদের বিরুদ্ধে আন্দোলন শুরু হলো। 1992 সালের 6 ডিসেম্বর তারা ভেঙেও ফেলল। তারপর কিন্তু তারা পেছনে ফিরে তাকায়নি। তারা ওইভাবেই হিন্দুত্ববাদকে চালু করেছে, যাতে আনটাচেবল হরিজন এবং ব্রাহ্মণের যে বিভেদ, এটা কিন্তু মূল ক্লাস এবং কাস্ট বিভেদ, ওটাকে দূর করার জন্য বলল আমরা সবাই হিন্দু, আমাদের শত্রু হচ্ছে মুসলমান। আওরঙ্গজেব থেকে শুরু করে যারা বিদেশিরা দখল করেছিল তারাও আমাদের শত্রু, এবং যারা এখন আছে ভারতে এদের বিরুদ্ধে আপনারা জানেন তারা কি করছে, গুজরাট থেকে শুরু করে। সুতরাং আমি শেষ করছি, বাংলাদেশের যে এই যে মঙ্গল শোভাযাত্রা, এটা একটা স্পোরাডিক ঘটনা না, এর পেছনে একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে। এই ষড়যন্ত্রটা হচ্ছে বাংলাদেশের মুসলিম আইডেন্টিটি শেষ করে দেয়া। পাকিস্তান যদি মনে করে আমাদের ইসলামিক বা মুসলিম আইডেন্টিটি দরকার নেই, তাহলে পাকিস্তান রাষ্ট্রের কোনো জাস্টিফিকেশন থাকবে না। যেটা জিয়াউল হক, ওনাকে আমি সমর্থন করি না, জিয়াউল হক এত সুন্দর বলে, ইসরায়েল থেকে তোমরা যদি জুডিজম নিয়ে যাও, ইহুদি ইহুদি ন্যাশনালিজম নিয়ে যাও, তাও ইসরায়েল ভেঙে পড়বে। পাকিস্তান থেকে তোমরা ইসলাম নিয়ে যাও, পাকিস্তান ভেঙে। ধন্যবাদ। এক সেকেন্ড, বাংলাদেশ থেকেও যদি আপনি ইসলামিক আইডেন্টিটি তুলে ফেলেন, তাহলে মিলিয়ন ডলার কোয়েশ্চেন হচ্ছে, তাহলে তোমাদের সেপারেট আইডেন্টিটি, সেপারেট দেশের দরকার কি? আমি শেষ করছি, ভাষা এবং ধর্ম কোনোটাই কোনো জাতীয়তাবাদের সৃষ্টি করে না। যদি তাই করতো, আরব দেশে এতগুলা মুসলিম আরবি ভাষী দেশ থাকতো না। সবগুলো একেবারে ওমান থেকে শুরু করে আপনার মরক্কো পর্যন্ত সবাই তাহলে একটা ইসলামিক বা আরবি দেশ হয়ে যেত। ইংরেজি যদি ভাষা যদি জাতীয়তাবাদের সূত্রপাত করে, তাহলে কানাডা এবং আমেরিকা দেখতে একই রকম কথা বলে, একই অ্যাকসেন্ট ইংরেজি বলে, ওরা দুটো দেশ কেন? সুতরাং পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা, আরে দুটো ভাষা, এবং পূর্ব বাংলার সঙ্গে আরো অনেক পার্থক্য আছে পশ্চিম বাংলার। একে তো এরা মুসলিম মেজরিটি, সেটা একটা বিরাট ব্যাপার। এখনো কলকাতাতে মুসলমান পরিচয় দিলে বাড়ি ভাড়া পাওয়া যায়, এটাও আমাদের মনে রাখতে হবে। সুতরাং আমরা নিজেরা অসাম্প্রদায়িক হয়ে যাব বলেই একেবারে ওদের সিম্বল ব্যবহার করে আমরা জাতে উঠবো, এটা এক ধরনের হীনমন্যতা, এবং এর পেছনে একটা কনস্পিরেসি আছে বৃহত্তর ভারত গঠনের, সেটা আমাদের মনে রাখতে হবে। ধন্যবাদ।